বহুদিন আগের কথা। তখন আজকের মতো কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যালয় ছিল না। ছাত্ররা গুরুকুলে থেকে পড়াশোনা করত। কৈশোর বয়সেই শিক্ষা গ্রহণের জন্য তাদের গুরুকুলে পাঠানো হতো। সেখানে গুরুর নির্দেশে ও তার তত্ত্বাবধানে ছাত্ররা গুরুকুলের ও আশ্রমের দেখাশোনা করত। বরদেরাজ নামের এক ছাত্রকেও সবার মতো গুরুকুলে পাঠানো হয়েছিল। শুরুতে সবার সঙ্গে মিশতে অসুবিধা হলেও ধীরে ধীরে সবার সঙ্গে সে মানিয়ে নিয়েছিল। সে সবার সঙ্গে মিশে আশ্রমের দেখাশোনা করত। আশ্রমের কবুতরকে শস্য খাওয়াতো, হাঁসকে নদীতে নিয়ে যেত, আবার সন্ধ্যার পর আশ্রমে ফিরিয়ে আনত। কয়েকটা গাভী ছিল সে আশ্রমে। সে গাভীর খাবারের জন্য ঘাস আনত আর পড়ার সময় পড়ার চেষ্টা করত। কিন্তু সব কাজ উৎসাহ দিয়ে করলেও পড়ালেখায় ছিল খুবই দুর্বল। গুরুজি যা পড়াতেন তার খুব কমই বুঝতে পারত সে। ফিরিয়ে কিছু জিজ্ঞাসাও করতে পারত না। লজ্জা হতো পাছে কেউ উপহাস করে। কিন্তু তবুও সে ধীরে ধীরে হাসির পাত্র হয়ে উঠল সবার কাছে। যত দিন যাচ্ছিল পড়াশোনা যেন তার জন্য অনেক কঠিন হতে লাগলো। তার সব বন্ধুরা পরের ক্লাসে চলে গেলেও সে আর এগোতে পারেনি। গুরুজি অনেক চেষ্টা করলেন, তাকে নিয়ে একান্তে পড়াতেন, কোনো সূক্ষ্ম বিষয়কেও বিস্তারিত তুলে ধরতেন তার কাছে। সে অল্পেতেই চেষ্টা ছেড়ে দিত। এক দুবার না বুঝলেই নিজের ভেতর যেন বিষণ্ণতা চলে আসতো, আর বোঝার মানসিকতা থাকতো না। খুব তাড়াতাড়ি সে হাল ছেড়ে দিত। তাকে অনেক বুঝিয়ে গুরুজিও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন। তাকে বললেন, পুত্র বরদারাজ, আমি সব চেষ্টা করেছি। তোমার বোধশক্তি আর ধৈর্য পড়াশোনার জন্য নয়। তুমি পড়াশোনা ছাড়া অন্য সকল কাজে খুবই পারদর্শী। এখন এই গুরুকুলে তোমার সময় নষ্ট না করলে তোমার আর তোমার পরিবারের সবচেয়ে ভালো হয়। তুমি বাড়িতে ফিরে যাও এবং পরিবারের সদস্যদের কাজে সাহায্য করো। বরদারাজও ভাবল, বিদ্যা হয়তো আমার জন্য নয়। তাই ভারাক্রান্ত হৃদয়ে গুরুকুল ত্যাগ করল সে। বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। প্রখর রোদ শালপাতা মাথায় দিয়ে কিছু দূর চলল। দুদিকে বন, সাপতসংকুল এলাকা, লোকালয় বা জনপদ কিছুই নেই। তবুও সে চলতে লাগলো। পায়ে হেঁটে বাড়ির পথে চলতে চলতে বিকেল হয়ে গেছে। একটা লোকালয় এবার চোখে পড়ল। পাশে কলকল নদী বইছে। ক্ষুধা আর তৃষ্ণার্ত অনুভব করলো নিজেকে। এদিক ওদিক তাকিয়ে দেখলো অল্প দূরত্বে কিছু মহিলা কুয়ো থেকে জল ভরছে। জলপানের আশায় সে কুয়োর কাছে গেল। 4-5 জন মহিলারা বালতিতে দড়ি বেঁধে সেটা কুয়োতে ফেলছে। নিচে গিয়ে বালতিতে জল ভরে এলে দড়ি টেনে টেনে সে বালতি উপরে এনে বড় পাত্রে ঢেলে দিয়ে আবার সেই বালতি কুয়োতে ফেলে দিচ্ছে জল তুলতে। কুয়োর পাড় শক্ত পাথরে বাঁধা আছে। নিচে থেকে জল তোলার সময় দড়ির সাথে ঘর্ষণের কারণে সেই পাথরে একটা চিহ্ন সৃষ্টি হলো। এটা দেখে সে মহিলাদের জিজ্ঞাসা করলো, তোমরা এই মজবুত পাথরের গায়ে এইরূপ চিহ্নগুলি কিভাবে তৈরি করলে? তখন একজন মহিলা উত্তর দিলেন, বাছা, আমরা এই চিহ্ন তৈরি করিনি। জল তোলার সময় এই কোমল দড়ির বারবার ঘর্ষণজনিত কারণে শক্ত পাথরেও এমন চিহ্ন তৈরি হয়েছে। তখন ভাবনায় হারিয়ে গেল বরদারাজ। সে ভাবল, কোমল দড়িটি বারবার নড়াচড়ায় যখন শক্ত পাথরের উপর গভীর দাগ তৈরি করা যায়, তাহলে নিরন্তর সাধনার মাধ্যমে কেন জ্ঞান অর্জন করতে পারবে না সে? তখন সে বুঝল যে তার 1-2বার চেষ্টার পর পড়ায় উৎসাহহীনতার জন্য সে জীবনে এগিয়ে যেতে পারছে না। বারবার চেষ্টা করলেই সেটা সম্ভব হবে। বরদারাজ নিজ গৃহে না গিয়ে অতি উৎসাহে গুরুকুলে ফিরে এলো। সে অক্লান্ত পরিশ্রম করল সেখানে। গুরুজিও খুব খুশি হলেন এবং পূর্ণ সহযোগিতা করলেন। কয়েক বছর পর এই কিশোর বরদারাজ পরবর্তীকালে সংস্কৃত ব্যাকরণের একজন মহান পণ্ডিত হয়ে ওঠেন। তিনি লঘু সিদ্ধান্ত কৌমুদী, মধ্য সিদ্ধান্ত কৌমুদী, স্বরসিদ্ধান্ত কৌমুদী, গীর্বাণ পদমঞ্জরি রচনা করেছিলেন। বন্ধুরা,
অভ্যাস আর অনুশীলনের শক্তি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এই উপর্যুপরি অভ্যেসই মানুষের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে। খেলাধুলা হোক বা পড়াশোনা বা অন্য যে কোনো ক্ষেত্রেই অভ্যেসই খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত অভ্যেস ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনি যদি অভ্যেস না করে শুধু ভাগ্যের উপর নির্ভর করেন, তাহলে আপনার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। অতএব অভ্যেস, অনুশীলন, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং উৎসর্গের সাথে কাজ করে যেতে হবে, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। ধন্যবাদ।